আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম টু শারমিস লাইফ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। আজকে হলো রবিবার, সকাল 8:30 বাজে। বাচ্চারা যেহেতু আজকে স্কুল ওদের বন্ধ বাসায়, আর আজকে ওদের মসজিদ আছে, তো সেজন্য আজকে আমি ওদের জন্য এই যে সকালবেলার আজকে আমরা রুটি বানাচ্ছি। রুটি খাবো সকালবেলা। এটা রেডিমেড পরোটা। আমি যে কালকে অনেকগুলি রুটি বানিয়েছিলাম, ফ্রোজেন করে রেখে দিয়েছি, সেগুলো আমি এখন খাচ্ছি না। আর যখন আমার যেহেতু বাসায় রেডিমেড পরোটা আছে, মানে কিনা পরোটাটা সেটা শেষ হয়ে গেলে তখন আমি আমার যে নিজে হাতে বানানো ফ্রোজেন করা রুটিগুলি তখন আমি সেগুলি ইউজ করি। যেহেতু পরোটাটা আছে আর নিজে হাতে বানানো রুটি খেতে খুবই কষ্ট লাগে, কারণ শেষ হয়ে গেলে আবার বানাতে হবে। তো যার জন্য আমি ওগুলি একটু যখন দেখি যে কোনো পরোটা নেই, খাওয়ার মতো কিছু নেই সকালবেলা, তখন আমি সেই রুটিগুলি, আমার হাতে বানানো রুটিগুলি আমি আর কি খাই, সেজন্য রেখে দিই। আর কিনা পরোটাটাই বেশি খাওয়া হয়। তো যারা এই প্রথম দেখছেন আমার ব্লগটা, এখনও সাবস্ক্রাইব করেননি, মানে ফার্স্ট টাইম দেখছেন, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা করে ফেলেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর আমাকে সাপোর্ট না করলে আমি এত দূর আসতে পারতাম না। আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু আজকে আমার চ্যানেলটা এত দূরে এসেছে। আর আপনাদেরকে কাছে আমি অনেক কৃতজ্ঞ, এটা আমি প্রতিটা ব্লগে বলে থাকি। আর যারা নতুন দেখছেন আমার ব্লগটা, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে যে বেলটা আছে সেটাও বাজিয়ে দিবেন, যাতে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। তাহলে কিন্তু আপনি আমার ব্লগটা সবার আগে দেখতে পারবেন। আসলে একটা ব্লগ কিন্তু অনেক কষ্ট করে করা হয়, আর আমার যেহেতু একটা ছোট বেবি আছে, তো বুঝতেই পারতেছেন অনেক কষ্ট করে ব্লগগুলি বানাই, আপলোড করি। তো আপনারা যদি দেখেন ব্লগগুলি এবং সাবস্ক্রাইব করেন, তাহলেই কিন্তু আমার ব্লগগুলি বানানো সার্থকতা হয়। আর আমার ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো ওই যে যা বলছিলাম, আরিয়ান আমার ছোট ছেলে, ওকে তো আপনি সবাই চিনেন। ও খুবই দুষ্ট হয়ে গেছে, খুবই অত্যাচার শুরু করেছে ঘরের মধ্যে। মানে ওর অত্যাচারে আমি কোনো জিনিস নিচে রাখতে পারতেছি না ইদানিং। আলু পেঁয়াজ নিয়ে সে ঢেলাঢেলি করতেছে, ছোড়াছুড়ি করতেছে, তারপরে হাঁড়ি পাতিল বের করে ফেলছে, কাছে থাল বাটি নিয়ে আসতেছে। তো ওকে আমি শাস্তি দিচ্ছিলাম, ওকে বলছিলাম যে আমি কিন্তু তোমার এই দুষ্টুমির কথাগুলি আমি আমার ভিউয়ার্সদেরকে বলে দিব, সবাইকে জানিয়ে দিব যে তুমি কত অত্যাচারী হয়েছো, আমাকে অনেক অত্যাচার করছো, মানে আমাকে অনেক জ্বালাচ্ছে আরিয়ান ইদানিং। মানে ওর বয়স তো 18 মাস চলতেছে, 19 মাসে পড়বে। তো মনে হয় বয়সের কারণে খুবই দুষ্ট হয়ে গেছে, ও কোনো কথা শুনে না। এই যে ওকে আমি শাস্তি দেওয়ার জন্য ওকে আমি এখানে শুইয়ে দিয়েছি, বলছি যে আজকে আমি ওর হাত পা বেঁধে রাখবো, কেন ও অত্যাচার করছে। আর ও শুধু হাসতেছিল আমার কথাগুলি শুনে। ও কিন্তু সব কথা বুঝে, আমার সব ভাষা বুঝতে পারে, যার জন্য ও হাসতেছিল। আমি বলেছি আমার সব দর্শকদেরকে আমি বলে দিব যে তুমি অনেক দুষ্ট হয়ে গেছো, অনেক জ্বালাচ্ছ আমাকে, অত্যাচার করতেছো, এগুলি সবাইকে আমি জানিয়ে দিব। তো ওকে ওই জন্য আমি শাস্তি দিচ্ছিলাম, ভাবছিলাম ওর হাত পা আমি সব বেঁধে রাখবো, কেন দুষ্ট হয়ে গেল আমার ছেলেটা। আর যখন ওর কোনো মানে খেলাধুলা কম থাকে তখন আর দুষ্টুমিটা বেশি করে, এই পানি ফেলে দিচ্ছে, মানে আমার রান্নার কাজের চেয়ে এগুলি কাজে আমার বেশি থাকে সব সময়। একটু মানে ওকে রেখে যদি একটু দূরে সরে যাই, দেখবো যে পানি ফেলে দিয়েছে, কোনো হাঁড়ি পাতিল ভেঙে ফেলছে, বা পাতিল বের করে নিয়ে আসছে ড্রয়ার থেকে, চামিচ বের করে নিয়ে আসছে, মানে খুবই অত্যাচার করতেছে। আর ওর ভাইয়ারা তো মসজিদে চলে গেছে, 2 ছেলে, ও আর আমি বাসায়। তো ওকে এখন আমি একটু ডোনাট খাওয়াচ্ছিলাম, ওই যে অর্ধেকটা খেয়েছে আর বাকিটা মনে হয় খাবে কি না জানি না, তো জোর করে খাওয়াচ্ছিলাম। আসলে ছোট বাচ্চা নিয়ে ব্লগ করা অনেক টাফ হয়ে যায়, তারপরেও করি। তো আমার ভিউয়ার্সদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ আপনারা সময় পেলে আমার ব্লগগুলি দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর কমেন্টস করে আমাকে জানাবেন আমার ব্লগগুলি কেমন লাগে। আমি কিন্তু আমার প্রত্যেকটা ব্লগে এসব কথা আমি বলে থাকি। তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন, আমার ব্লগগুলি দেখে যদি আপনাদের কিছু একটা উপকার হয় এবং আপনাদের ভালো লাগে,
তাহলে কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে সেটা আপনারা আমাকে জানাতে পারেন। এটা আমি সব ব্লগেই বলে থাকি, হয়তো যারা আমার এভরিডে ব্লগগুলি দেখেন তারা হয়তো জানেন। তো এই যে আজকে আমি কিন্তু মানে ঘুরিয়ে ঘুরিয়ে যে রান্নাগুলি খাই সেগুলি আজকে করব। শুটকি রান্না করব আর চিংড়ি মাছ ভুনা করব। তো আসলে সপ্তাহে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে ওই একই খাবার খেতে হয়। আজকে মাংস, কালকে মাছ, পরশুদিন শুটকি, এভাবেই মানে আমরা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়া হয়। আর আমার যেহেতু এভরিডে রান্না থেকেই যায়, যার জন্য মানে চেঞ্জ করে করে খাই। আজকে যদি মাছ রান্না করি, কালকে হয়তো আমি চিকেন খাই, তারপরের দিন হয়তো বিফ রান্না করি। এইভাবে মানে প্রত্যেকটা সপ্তাহ ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করি। আশা করব আমার রান্নাগুলি এবং আমার ব্লগগুলি আপনাদের কাছে ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই আমাকে তো কমেন্টস করে জানাতে পারেন এবং জানাবেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো। আর এই যে আজকে আমি শুটকি রান্না করছি হলো বেগুন দিয়ে, সিম দিয়ে আর মূলা দিয়ে শুটকিটা রান্না করব। আর শুটকি তো আমার খুবই ফেভারিট খাবার। আমি কোনো ব্লগে যদি কাউকে শুটকি রান্না করতে দেখি তো পরের দিন মনে হয় যে আমিও রান্না করব। সাথে সাথে আমার খেতে ইচ্ছে করে। শুটকি ভর্তা, শুটকি রান্না আমার খুবই প্রিয় খাবার এগুলি, মাছ মাংসের চেয়ে। আর ভর্তা ছানা তো হলে আর কোনো কথাই নেই। গরম গরম ভাতের সাথে আমি সব ধরনের ভর্তা খেতে পারি। আসলে বিয়ের আগে কোনো কিছুই মানে এতটা খেতে পারতাম না, বা বা মানে বেছে বেছেই খেতাম। মাছ খেতে চাইতাম না, মানে এটা খেতে চাইতাম না। তো এক ভাবি আমাকে বলছিল যে ভাবি আমি বিয়ের আগে মাছ খাইনি কোনো, কিন্তু এখন বিয়ের পরে শুধু মাছ খাই না, মাছের কাঁটাও খাই। তো আসলে এটা বোধহয় সবারই বিয়ের পরে মানুষের চেঞ্জ হয়ে যায়। মানে তখন কেন সব কিছু ভালো লাগে, কারণ নিজে হাতে রান্না করে খেতে হয়, যার জন্য মানে সব কিছুই নষ্ট করতে ইচ্ছে করে না। তখন মনে হয় সব খেয়ে ফেলি। আর আমরা বিদেশে যারা থাকি মানে খাবার তো অপচয় হয়ই, মানে খাওয়ার মতো কেউ নেই, দেওয়ার মতো কেউ নেই। বাংলাদেশে তো অনেক গরিব লোক থাকে কিংবা কাজের মেয়ে থাকে, মানে খাওয়ার কোনো অভাব নেই, কাউকে দিয়ে দেওয়া যায়, খাবার নষ্ট হয় না। তো এখানে তো মানে ফ্রিজে যদি রেখে দেই, দেখবো যে কালকে ওটা খাওয়া হয়নি, পরে কী করবো, ফেলে দিতে হয়। তো আর ফেলে দিতে গেলে তো নিজে রান্না করে যখন জিনিসটা ফেলে দিই তখন কিন্তু খুবই কষ্ট লাগে, খারাপ লাগে। তখন মনে হয় যে না আমি খেয়ে ফেলি। সেজন্যই মানুষ আসলে বিয়ের পর অনেকটাই চেঞ্জ হয়ে যায়, সব ধরনের খাবার খাওয়া শিখে যায়। আমরাও কিন্তু মা বাবার ঘরে এতটা কাজ করিনি এবং এতটা খাবার মানে সব ধরনের খাবার খাইনি, কিন্তু এখন বিয়ের পরে যা পাই সে তাই খেয়ে ফেলি। মানে সব খাবারই প্রিয় হয়ে গেছে, এমন কোনো খাবার নেই যেটা আমি মানে খেতে পারবো না বা খাইনি। সব খাবারই এখন আমার ফেভারিট হয়ে গেছে। আর মা বাবার ঘরে তো মুখে তুলে তুলে মানে সামনে এনে দিলে খেতাম, বা আরেকবার বলতাম যে না এখন খাবো না, রেখে দাও, পরে খাবো। মানে আদরের লোক ছিল মা বাবার ঘরে, যার জন্যই এই অবস্থা। এখন তো মানে আদর করলেও মা বাবা যেহেতু দূরে থাকে, সব সময় আমার কাছে থাকে না, যার জন্য নিজে কষ্ট করে রান্না করে নিজেকেই মানে নষ্ট করি না, খেয়ে ফেলি। তো এটা সবার মধ্যে এ ধরনের চেঞ্জ এসে যায়। মানে বিয়ের পর পর অনেক আমার দেখা মতো অনেক মানুষ চেঞ্জ হয়ে গেছে, যারা খুব আহ্লাদি ছিল মা বাবার ঘরে, মানে এক গ্লাস পানিও ভরে খেত না, তারা কিন্তু বিয়ের পর এত এক্সপার্ট এবং এত পারদর্শী হয়ে যায়। মানে সেটা আমি নিজেকে দিয়ে উপলব্ধি করি যে আমি কী ছিলাম, কি হয়ে গেছি। মানে আগে কেমন ছিলাম মা বাবার ঘরে। আমরা কিন্তু দুইটা বোন, আমাদের কিন্তু কোনো ভাই নেই। আর আম্মা আমাদেরকে অনেক আদর করে বড় করছে। তো আমার নানি খালি বলতো যে তোর মেয়েদেরকে তো পানিটাও ভরে খাওয়াতে হয়, মানে এক গ্লাস পানিও ভরে খেতে চায় না। তো এই হলো অবস্থা। আর এখন শুধু পানি ভরে না, এখন কাজ করতে করতে মানে জীবনটাই অর্ধেকটাই চলে গেল এই কাজের মধ্যে দিয়েই। আর আমাদের মেয়েদের কিন্তু অর্ধেকটা সময় রান্নাঘরেই কেটে যায়। মানে দিনের যদি 4 ভাগ সময় থাকে, 3 ভাগ সময় রান্নাঘরেই আমাদের কিন্তু কাটে। আর বিদেশে তো আরও বেশি। বাংলাদেশে তো মানে একটু মানে আলসেমি হলে কেউ রান্না করে দেয়, বা শাশুড়ি থাকে বা অন্য কেউ হেল্প করে। এখানে তো আর সেই মানে সুবিধাটা নেই। কষ্ট হোক, জ্বর আসুক, মাথা ব্যথা করুক, সেটা নিয়ে কিন্তু আমাদের কাজ করে খেতে হয়। হাজব্যান্ড ছাড়া আর হেল্প করার কেউ নেই। একমাত্র জনদরদি হলো সেটা হলো হাজব্যান্ড, সুখে দুঃখের সাথী। মানে আর কি বলবো, সে
অসুখ হলে একমাত্র সেই হেল্প করতে পারে, আর মা বাবা তো দূরেই থাকে। হয়তো শুনলে এক বাটি বা রান্না করে নিয়ে আসলো, এক বাটি তরকারি নিয়ে আসলো, ভাত নিয়ে আসলো, সেটা হয়তো একবার খেলাম, পরের বার কিন্তু আবার সেই রান্নাটা করতে হয়। তো যার জন্য আর মা বাবা যেহেতু বিদেশে থাকে, ওনাদেরও তো একটা সংসার আছে, ওনাদেরও কাজকর্ম করে খেতে হয়। আসলে কারোর উপর নির্ভরশীল হওয়া বিদেশে ঠিক না, নিজের দায়িত্ব নিজেকেই রাখা ঠিক। তো যাই হোক, অনেক গল্প করলাম আপনাদের সাথে, এই ফাঁকে ফাঁকে আমার রান্নাগুলি হয়ে যাচ্ছে। আর এই যে চিংড়ি মাছ ভুনা করতেছি আজকে আমি। আর এই রান্নাগুলি তো আমি অনেকবার ব্লগের মধ্যে দেখাচ্ছি, রান্না করতেছি আপনাদেরকে। তো যার জন্য আর নতুন করে কিছু বলতেছি না, শুধু গল্প করতেছি আজকে। আর আমরা বাসায় যখন থাকি বিদেশে, কিন্তু একজন আরেকজনের বাসায় যাওয়া হয় না, গল্প করা হয় না। তো আপনাদের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে কিন্তু অনেকটাই গল্প করা হয়, কিন্তু একা একাই শুধু বকবক করি, গল্পের কিন্তু পাল্টা উত্তর পাই না। নিজেকেই শুধু একা একাই মানে বলে যাচ্ছি। আর আপনারা শুধু যখন ভিডিওগুলি দেখেন তখন শুধু শুনছেন, কিন্তু উত্তরটা দিতে পারতেছেন না। উত্তরগুলি প্লিজ কমেন্টস বক্সে যদি আপনাদের কোনো আমার গল্পের যদি কোনো উত্তর আপনাদের কাছে থাকে, তো কমেন্টসের মাধ্যমে সেই উত্তরগুলি দিয়ে দিবেন। যেহেতু সরাসরি আপনারা দিতে পারতেছেন না আমার গল্পগুলির সাথে, কিন্তু আসলে আরেকজন শেয়ার করলে খুব ভালো হয়। মানে একা একা তো আর কথা বলে কোনো আরাম পাওয়া যায় না। তো আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে, আমার কথার কোনো উত্তর দিতে চান, কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন, কমেন্টসের মাধ্যমে সেটা দিয়ে দিবেন আমাকে। আমি তাহলে অনেক খুশি হব আপনাদের উপর। আসলে আমার কোনো কারোর প্রতি রাগ নেই, কোনো অভিমান নেই। আমার প্রিয় ভিউয়ার্সদেরকে আমি অনেক ভালোবাসি। তারা আমাকে ভালো কমেন্টস করুক আর খারাপ কমেন্টস করুক, দুটোই আমি তাদের কাছে আশা করি। খারাপটাও আমার কাছে ভালো লাগে, ভালোটাও আমার কাছে ভালো লাগে, কারণ তারা আমাকে ভালোবাসে। আমার পুরো ব্লগটা তারা কষ্ট করে দেখে, এবং আমি কোথায় ভুল ত্রুটি করলাম সেটাও কিন্তু তারা খেয়াল করছে এবং সেটা আমাকে জানাচ্ছে। আমি কিন্তু কোনো রাগ করি না তাদের উপরে, বরং আরও খুশি হই যে তারা আমার এই ভুলটা আমাকে ধরিয়ে দিয়েছে। নেক্সট টাইম আর আমাকে এভাবে বলা যাবে না, বা আমাকে এটা সংশোধন করতে হবে। এটা কিন্তু আমি সতর্ক হয়ে যাই তাদের কমেন্টসের মাধ্যমে। আমি কিন্তু কোনো আপুদের উপর রাগ করি না, তাদের কমেন্টসটা পেলে আমি কিন্তু কোনো বিরক্ত হয় না, আর আমি খুশি হয়ে তাদেরকে কিন্তু রিপ্লাইটা দিই। এটা হয়তো অনেক আপুরাই বুঝতে পারতেছেন। আমি তাদের কমেন্টসে কিন্তু আমি অনেক খুশি হই, কোনো রাগ হয় না। তারা যদি আমাকে কোনো নেগেটিভ কমেন্টসও করে, আমি অনেক খুশি হই যে তারা আমার ভালো চেয়েছে বলে আমাকে এটা ধরিয়ে দিয়েছে, বা এটা আমি নেক্সট ব্লগে এটা আর করবো না। তো আপুদেরকে আমি অনেক থ্যাঙ্কস জানাই। আপু, তোমরা যদি আমার এই ব্লগটা দেখে থাকো, অবশ্যই আমি তোমাদের উদ্দেশ্যেই বলেছি। যারা আমাকে শুধরে দিয়েছো, আমার ভুলগুলি ধরিয়ে দিয়েছো, তাদেরকে আমি অনেক থ্যাংক ইউ জানাই। আমি কিন্তু তোমাদের উপর কোনো রাগ নেই, আমি বরং খুশি হই। আর আজকে ব্লগটা আমি এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।